নমস্কার, গল্প চিরন্তনীতে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আজ শুনবেন ইন্দিরা দেবীর লেখা গল্প রহস্যের জাল। 10টা বাজিতে 20 মিনিট বিলম্ব আছে। অফিসের বাবুরা ছাতা হাতে দলে দলে ট্রাম গাড়ির জন্য ফুটপাথের উপর অপেক্ষা করিতেছিলেন। রাস্তায় ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, মোটর গাড়ি ভিড় লাগিয়া গিয়াছে। ঝাঁকা মুটেরা মোট লইয়া হনহন করিয়া পথ চলিতেছে। খাবারওয়ালা বাগবাজারের রসগোল্লা, ক্ষীরের পান্তুয়া এবং লিচুওয়ালা চাই ভালো ভালো মজাফফরপুরের লিচু হাঁকিয়া চলিতেছে। দিনবার্তা নামক দৈনিকের সাব এডিটর সতীশচন্দ্র রায় আপনার কার্যস্থল কলুটোলা স্ট্রিটের অভিমুখে দ্রুতপদে চলিতেছিল। সহসা অপর এক বিপরীত পথগামী পথিকের সহিত ধাক্কা খাইয়া তাহার চলন্ত গতি রুদ্ধ হইয়া গেল। অসতর্ক পথিককে 2টা কড়া কথা শুনাইয়া দিবার পরিবর্তে সে সহসা বিস্ময়সূচক স্বরে বলিয়া উঠিল, এ কি কাকা যে, আপনি ফিরিলেন কবে? ভালো আছেন তো? খবর কি? কাকা আপনার অসংযত চলনের কৈফিয়ত দিবার পরিবর্তে ভ্রাতুষ্পুত্রের কণ্ঠস্বরে অত্যধিক খুশি হইয়া সবুজ চশমার ভিতর হইতে স্নেহপূর্ণ চক্ষে তাহার দিকে চাহিয়া দেখিলেন। তাহার পরে একে একে সতীশের প্রশ্নের উত্তর দিলেন। এই আজ সকালেই জাভা থেকে ফিরেছি, এখনও বাড়ি যাইনি। শরীর বড় মন্দ নেই, কিন্তু ঘুরে ঘুরে ভারী শ্রান্ত হয়ে পড়েছি। কি করা যায় বলো দেখি? এক পেয়ালা চা না পেলে তো আর বাঁচি না। কাকা রামতনু বাবুর বয়স 55-এর কাছাকাছি। বর্ণ উজ্জ্বল গৌর, দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থের বহর একটু বেশি। মাথার চুলে এবং শ্বশ্রু গুম্ফের অধিকাংশেই পাক ধরিয়াছে। চোখে কাঁচ করার সবুজ রঙের গোলাকার চশমা, মাথায় একটা বাদামি সিল্কের প্রকাণ্ড পাগড়ি, হাতে একটি সবুজ ও নীলের ডোরাকাটা জাপানি ছাতা। এহেন বিচিত্র বেশধারী কাকাকে লইয়া সতীশ নিকটবর্তী একটা চায়ের দোকানে প্রবেশ করিল। রামতনুবাবু 1 পেয়ালা চা নিঃশেষ করিয়া আর 1 পেয়ালার ফরমাস দিলেন এবং শূন্য পেয়ালায় চামচ বাজাইয়া মৃদু মৃদু গাহিতে লাগিলেন। তারা কোন অপরাধে এ দীর্ঘ মেয়াদে সংসার গারদে থাকি বল? তাহার মিষ্ট গলায় মৃদু মৃদু গানটিতে মধু বর্ষিত হইতেছিল। দোকানের বিক্রেতা ও খরিদ্দারদের অনেকগুলি কৌতূহলী চক্ষু তাহাদের প্রতি চাহিয়া দেখিতে লাগিল। সতীশ ঘড়ি খুলিয়া বলিল, এখনও আধ ঘণ্টার সময় আছে। আপনার যাবার গল্প বলুন। এবার সেখান থেকে কি কি অপূর্ব আশ্চর্য জানোয়ার সংগ্রহ করে আনলেন? রামতনু বাবু ভ্রাতুষ্পুত্রের দিকে চাহিয়া বলিলেন, এবার যা এনেছি তা একেবারে নূতন, একেবারেই অদ্ভুত। এমন আশ্চর্য জীব যে এই বৈচিত্র্যময়ী পৃথিবীর কোলে বাস করে তা কারও অনুভব করাও সম্ভব নয়। এটি আমার সবচেয়ে বড় আবিষ্কার। কর্মের জীবনে এত বড় সাফল্য লাভ আমার অদৃষ্টে আর কখনো ঘটেনি। এ দেখে জগতের লোক একেবারে অবাক হয়ে যাবে। খুড়ার সর্বোৎকৃষ্ট আবিষ্কারের ইতিহাস শোনা সতীশের জীবনে ইহাই প্রথম নয়। সুতরাং তাহার তাক লাগিয়া যাইবার মতো বিশেষ কিছু কৌতূহল দেখা গেল না। অত্যন্ত সহজ সুরেই সে জিজ্ঞাসা করিল, এবারকার আবিষ্কৃত বস্তুটি কি? রামতনুবাবু একবার সন্দিগ্ধ দৃষ্টিপাতে চারিদিকে চাহিয়া দেখিলেন যে কোনো কৌতূহলী চক্ষু তাহাদের দিকে দেখিতেছেন কিনা। তাহার পর আশ্বস্ত হইয়া আপনার প্রকাণ্ড জাপানি কিথোনার পকেট হইতে একটি লাল মখমলের বাক্স বাহির করিলেন। বাক্সটির চারিধারে মখমল আঁটা, কেবল উপরের ডালাখানি কাচের। পকেট হইতে রুমাল বাহির করিয়া বাক্সের ডালাটি সন্তর্পণে মুছিয়া ফুৎকারে কল্পিত ধূলিকণা পর্যন্ত উড়াইয়া দিয়া
বৃদ্ধ বাক্সটি টেবিলের উপর রাখিয়া মৃদু স্বরে বলিলেন, দেখো। বাক্সের ভিতর খানিকটা বাদামি রঙের ঝকঝকে রেশমি কাপড় দেখা যাইতেছিল, সরু সুতার সূক্ষ্ম বুনানি, অনেকটা নেট বা লেসের মতো দেখিতে, তবু একটু যেন কেমন অদ্ভুত রকমের। সতীশ নিবিষ্ট চিত্তে দেখিতেছিল। সহসা দেখা গেল বাদামের মতো রং অনেকটা সেই রকমেরই গঠন, ক্ষুদ্র ক্ষুদ্র পদবিশিষ্ট কোনো জীব কাপড়ের উপর দিয়া চলিয়া গেল। সহসা শিহরিয়া উঠিয়া সতীশ বলিল, এ কি মাকড়সা নয়? বাক্সটি সযত্নে পকেটে রাখিয়া দিয়া রামতনুবাবু বলিলেন, ঠিক, কিন্তু তবু এতে বৈচিত্র্য আছে। এমন রঙেরও জিনিস আর দেখেছ কি? না, তা দেখিনি, কিন্তু শ্বেতাঙ্গদের দেশে বর্ণের উজ্জ্বলতা আর সভ্য দেশের শিল্পীর শিল্প নৈপুণ্যের সূক্ষ্মতায় এমন কি আশ্চর্যের বিষয় আছে? সতীশের কণ্ঠস্বরে পরিহাসের আভাস প্রকাশ পাইতেছিল। বৃদ্ধ বলিলেন, না, শুধু চেহারার সমালোচনা করো না। এদের ক্ষমতার কথা যখন শুনবে তখন আর ঠাট্টা করতে পারবে না। বাপু হে, এ বড় যে সে জানোয়ার নয়। ঘরের কড়িকাঠ বা দেওয়ালের গায়ে যে কালো জাতিকে দেখে আমাদের গৃহলক্ষ্মীরা আতঙ্কে অস্থির হন, এরা তাদের মতো নিরীহ স্থাণু প্রকৃতির নয়। এদের বর্ণের যেমন বিদ্যুতের মতো উজ্জ্বলতা, গতিও তেমন দ্রুত। এই দেখো, এখানে চোখের পলক ফেলবার আগে দেখবে তোমার দৃষ্টির বাইরে 1 মাইল দূরে চলে গেছে। এত ক্ষিপ্র, যে জাল তৈরি হতে দেখবে কিন্তু কারিগরকে দেখতে পাবে না। একটুখানি রহস্যের হাসি হাসিয়া বলিলেন, আমার আশা আছে একদিন এরা জাপানের রেশমের কলের অন্ন মারবে। সতীশ বলিল, এদের নাম কি? মাকড়সাই তো বলে। হ্যাঁ, সেখানে এদের জাভা স্পাইডার বলে, এখানে অবশ্য অন্য নাম হবে। আবিষ্কারকের নামে নাম রাখাই তো তোমাদের আধুনিক ফ্যাশন। বোধহয় রাম মাকড়সা, তনু মাকড়সা বা বসু মাকড়সা এমন কিছু দাঁড়াবে আর কি। সতীশকে নীরব দেখিয়া সে যে তাহার এই আশ্চর্য আবিষ্কারে একেবারে স্তম্ভিত হইয়া গিয়াছে, সে সম্বন্ধে বৃদ্ধের মনে আর সংশয় মাত্র ছিল না। রামতনু বাবু লোকটি একটু খেয়ালি। অল্প বয়সে পিতামাতার মৃত্যু হয়। যৌবনের প্রথম প্রভাতে পরম প্রণয়িনী পত্নীর অকাল মৃত্যু সংসারের উপর একটা প্রবল বিতৃষ্ণা জন্মাইয়া দিল। রামতনুবাবুর পিতা রেলির বাড়ির মুচ্ছুদিগিরি করিয়া পুত্রের জন্য প্রচুর অর্থ রাখিয়া গিয়াছিলেন, সুতরাং অন্য চিন্তাও তাহার ছিল না। এই বন্ধনহীন সংসার বিরাগ ধনী ব্যক্তির অবশ্য আত্মীয়ের অভাব হয় নাই। নানা জাতীয় পক্ষী সমাকুল বটবৃক্ষের মতো তাহার বৃহৎ ভবন দূর সম্পর্কিয়া মাসি, পিসি, মামি, খুড়ি প্রভৃতি আত্মীয়া ও তাহাদের পুত্র, পৌত্র, দৌহিত্র প্রভৃতি আত্মীয়বর্গে সর্বদা কলকলায়মান থাকিত। তাহার নিজের 2টি শখ ছিল দেশভ্রমণ এবং জীবতত্ত্বানুসন্ধান। এই 2 কার্যে প্রচুর অর্থ ব্যয় করিয়া তিনি কতকটা নিঃস্ব হইয়া পড়িয়াছেন। আমাদের দেশে এসব লোকের সম্মানসূচক উপাধি মাথা পাগলা ছাড়া অন্য কিছু বড় ঘটে না। রামতনুবাবুকেও লোকে পাগল বলিত। লোকের দোষ দেওয়া যায় না। পাগল ভিন্ন আপনার স্বার্থচিন্তা ছাড়িয়া ঘরের পয়সা ব্যয়ে ফড়িং প্রজাপতি পতঙ্গের পশ্চাতে কে ঘুরিয়া বেড়ায়। দক্ষিণ আমেরিকা ও জাপানের নানা স্থান ভ্রমণ করিয়া রামতনুবাবু আরও 2-3 বার অপূর্ব প্রজাপতি, অদ্ভুত পতঙ্গ এবং অদৃষ্টপূর্বক সরীসৃপ সংগ্রহ করিয়া আনিয়াছিলেন। একটুখানি গর্বিতভাবে বৃদ্ধ বলিলেন, আমি এখন বাড়ি যাচ্ছি, খাওয়া দাওয়া সেরে নিয়েই মনে করছি একটা প্রবন্ধ লিখব। এশিয়াটিক সোসাইটিতে সেটা পড়তে হবে। যেদিন পড়বে সেদিন তুমি যদি সেখানে উপস্থিত থাকতে পারো তাহলে তোমার
দিনবার্তার সংবাদ স্তম্ভে এই অত্যাশ্চর্য অদ্ভুত জীবের ইতিহাস তুমি প্রথম প্রকাশ করতে পারবে। সতীশ একটুখানি অবিশ্বাসের হাসি হাসল। কলিকাতার লোকে যে একটা মাকড়সার তত্ত্ব আবিষ্কারে বিশেষ আগ্রহ অনুভব করিবে এমন হাস্যকর ব্যাপার বিশ্বাস করিতে তাহার প্রবৃত্তি হইল না। রামতনুবাবু বলিলেন, আশ্চর্য এই, এদের ছাল এত কঠিন যে কুড়ালের ঘা দিলেও ভাঙে না। কুড়াল মারবার অপেক্ষাও তারা রাখে না। কুড়াল উঁচু করে তুলে মারবার পূর্বেই তারা মাইল খানেক দূরে চলে যায়। সতীশ জিজ্ঞাসা করিল, এরা খায় কি? মাছি, মৌমাছি, পাখি যা কিছু পায়। এদের জাল এত শক্ত যে এরা অনায়াসে পাখি পর্যন্ত জালে ধরিতে পারে। এদের জালের ফাঁদে যে হতভাগা পাখি পড়বে 2 মিনিটের মধ্যে তার পক্ষী জীবনের চিহ্নস্বরূপ হাড় কখানি আর পালকগুলি জালে পড়ে থাকতে দেখা যাবে। শুনেছি 2-5-20 ক্ষুধার্ত মাকড়সা একটা মানুষকে পর্যন্ত নাকি মেরে ফেলতে পারে। সতীশের হৃদয়ের অন্তঃস্থল পর্যন্ত শিহরিয়া উঠিল। কি ভয়ানক জানোয়ার! খুড়া হাসিয়া বলিলেন, ভয়ানক? হ্যাঁ, ভয়ানক হতো বটে যদি এরা অবাধে জন্মাতে পেত। একটা মাকড়সা মাসে 30,000 ডিম পারে, আর ডিমগুলো ফুটতে ঠিক 24 ঘন্টা সময় লাগে। এই 30,000 জীবের যদি প্রত্যেক 30,000 করে ডিম হয়, তাহলে ভাবো দেখি কি ভয়ানক বিভৎস ব্যাপার হয়ে দাঁড়ায়। জাভা তাহলে মাকড়সায় ভরে যায়নি কেন? তাদের তো ওই রকম হারে বাচ্চা হয়। মাছিতে সংসার উৎসন্ন যায়নি কেন? তারাও তো ওই রকম হারে বাড়ে। তার কারণ কতক জীবজন্তুতে খেয়ে ফেলে, কতক মানুষে মারে। শীতের সময় অধিকাংশই মরে যায়। এইসব অনেক কারণ আছে। আপনি যে বললেন এরা এত শক্ত যে কুড়ালে ভাঙা যায় না, এত দ্রুতগামী যে ধরা যায় না, তবে এদের মারে কে? খুড়া হাসিয়া উত্তর দিলেন, তাহলে খবরের কাগজওয়ালাদের বুদ্ধি আছে। আমি ভাবতাম তাদের মাথাগুলো কেবল দেহের শোভা বর্ধনের জন্যে, সেখানে মস্তিষ্ক ঘৃতের কোনো বালাই নেই। বাপু হে, যে গড়তে জানে সে ভাঙতেও পারে। জাভা যাতে মাকড়সার উৎপাতে উৎসন্ন না যায় তার উপায় সেই সৃষ্টিকর্তাই করে দিয়েছেন। সেখানে হাতুড়ি পাখি বলে চড়াই পাখির মতো একরকম পাখি দেখা যায়। তাদের প্রধান খাদ্যই হচ্ছে এই মাকড়সাগুলো। বহু শতাব্দীর অভ্যাসে আর লীলাময় সৃষ্টিকর্তার অলঙ্ঘ নিয়মাদেশে তারা অতি সহজেই এই দ্রুতগামী জীবকে ধরে ফেলতে পারে। তাদের ডানাগুলি এত শক্ত আর এমন ধারালো যে এদের সূক্ষ্ম শিল্পের আদর্শস্বরূপ কঠিন জালগুলিকে অনায়াসে ছিঁড়ে ফেলতে পারে। এ পাখিগুলো জাভাতে খুব বেশি। আমি আসবার সময় 2টি পাখি এনেছিলাম, কিন্তু উপযুক্ত খাদ্যাভাবে পাখি 2টি রাস্তাতেই মরে গেল। অবশ্য তাদের ছালগুলো আমি রেখে দিয়েছি, সময় মতো তোমায় দেখাবো ক্ষণ। ঠোঁটের আর পেশির কীরকম জোর ছিল তা দেখলেই বুঝতে পারবে। সেই অদৃষ্টপূর্ব আশ্চর্য পক্ষীর দেহাবশিষ্ট দেখিবার জন্য সতীশের মনে যে কৌতূহল জন্মিয়াছিল এমন নয়। সে সাধারণ জিজ্ঞাসার ভাবে বলিল, আসবার সময় পাখি দুটোকে কি খেতে দিতেন? মাকড়সা অবশ্য নয়। না, তা নয়, আমি তাদের মাংসের টুকরো খেতে দিতাম। প্রথম প্রথম আপত্তি জানিয়ে তারা পেছন ফিরে বসে থাকত, খাবার ছুঁতো না। কিন্তু বাপু হে, পেটের জ্বালা কি জানো, বড় জ্বালা। শেষাশেষি হাজত ঘরের ভদ্র কয়েদিদের মতো মাথাটি নিচু করে চোখের জল চোখে মেরে ভালো মানুষের বাছারা টুপটাপ করে মাংসই খেয়ে নিত। খেলে কি হবে, পেটে বোধহয় সহ্য হলো না। এমন অদৃষ্ট জাহাজে একটা পশু ডাক্তার পর্যন্ত ছিল না। আহা, বেঘরে বেচারারা মারা গেল। এই 5টা মাকড়সার যখন হাজার হাজার বাচ্চা জন্মাবে তখন কি আর খাবার ভাবনা থাকতো? এখন এদের বাচ্চা হলে আত্মরক্ষার জন্য আমায় নিজে হাতে মারতে হবে।
ওদের যে বাক্সর বাইরে বার করব তার আর জোটই রইল না। সতীশ ঘড়ি বাহির করিয়া সময় দেখিয়া বলিল, 12টা বাজে। ওহ, আমার 1 ঘন্টা দেরি হয়ে গেছে। আচ্ছা, আজ তাহলে আমি যাই। সেদিন এশিয়াটিক সোসাইটিতে আপনার এই ভয়ঙ্কর জানোয়ারগুলো যেন পালাতে না পারে। ট্রাম গাড়ির 2য় শ্রেণীর কক্ষে বসিয়া চুরুটের পুঞ্জীভূত ধূম উদ্গীরণ করিয়া দিয়া সতীশ ভাবিতেছিল, খুড়ার অর্ধবিকৃত মস্তিষ্ক এবার সম্পূর্ণরূপে বিকারপ্রাপ্ত হইয়া গিয়াছে। কবিরাজ দেখাইয়া মধ্যম নারায়ণ তৈলের ব্যবস্থা করা সমীচীন। রাত্রি প্রায় 11 ঘটিকা উত্তীর্ণ হইয়া গিয়াছে। দিনবার্তার সহকারী সম্পাদকের নিদ্রাতুর দৃষ্টি ঘন ঘন ঘড়ির কাঁটার প্রতি পতিত হইতেছিল এবং তাহার শ্রান্তচিত্ত ঘটিকা যন্ত্রের স্বাভাবিক অবস্থার প্রতি ক্ষণে ক্ষণে সন্দিহান হইয়া উঠিতেছিল। তবুও কার্যের বিরাম ছিল না। টেবিলের উপরে প্রসারিত কাগজখানার উপর ঝুঁকিয়া পড়িয়া প্রুফ দেখিয়া কাটকুট চলিতেছিল। এমন সময় বেহারা আসিয়া সম্পাদকের আহ্বান বার্তা জানাইয়া গেল। সম্পাদকের ডাকিবার সহজ অর্থ আরও কিছু কার্যভার চাপাইয়া দেওয়া। সতীশ অপ্রসন্ন চিত্তে গম্ভীর মুখে সম্পাদকের গৃহে প্রবেশ করিল। বিনা ভূমিকায় সম্পাদক জিজ্ঞাসা করিলেন, জীবতত্ত্ববিদ রামতনু বসুকে তুমি জানতে কি? হ্যাঁ, তিনি আমার কাকা হন। সত্যি? তাহলে তো তোমার জন্যে ভারী একটা দুঃখের সংবাদ অপেক্ষা করছে। আজ সন্ধে 7টার সময় তোমার কাকা হাইকোর্টের ধারে ট্রামে কাটা পড়ে মারা গেছেন। প্রথমে কেহই তাকে চিনতে পারেনি, কাজেই খবর আসতে এত দেরি হয়ে গেল। সতীশ কাতর স্বরে বলিয়া উঠিল, কি সর্বনাশ! আজ সকালেই যে তিনি জাভা থেকে ফিরে এসেছেন। বেলা 12টার সময় আমি তার সঙ্গে একসঙ্গে বসে কথা কয়ে এসেছি। কী সব নূতন জন্তু জানোয়ার জাভা থেকে সংগ্রহ করে এনেছেন সে সম্বন্ধে কত গল্প বলেছেন। সম্পাদক দুঃখসূচক মাথা নাড়িয়া বলিলেন, সত্যি, সংসারে এইটুকুই সবচেয়ে আশ্চর্য যে মানুষ যে জিনিসটাকে একেবারে অসম্ভব মনে করে সেইটেই সবচেয়ে সম্ভব হয়। আকস্মিক বেদনার প্রথম আঘাতটা সহ্য হইয়া গেলে সতীশের মনে পড়িল অপুত্রক রামতনুবাবুর শেষ কার্যের যথাবিহিত কর্তব্য করিবার জন্য নিকট আত্মীয় সে ভিন্ন আর কেহই নাই। সে সম্পাদককে আপনার ইচ্ছা জানাইলে তিনি বলিলেন, নিশ্চয়ই, তুমি এক্ষুনি যাবে, সে কি কথা! এ তো তোমার অবশ্য করণীয় কার্য। আর দেখো, তার মৃত্যু সংবাদ আমি লিখে দিয়েছি, এতক্ষণ বোধহয় ছাপা হয়ে গেল। তাই তো, আগে যদি জানতেম তিনি তোমার এমন আত্মীয়, তাহলে তার একটু জীবনী দিয়ে দিলেই হতো। আচ্ছা, তুমি চলে যাও, আর দেরি করো না। একখানি ভাড়াটিয়া গাড়ি চড়িয়া সতীশ একেবারে মর্গে গিয়া উপনীত হইল। জমাদারকে নিজের পরিচয় দিলে সে মৃতদেহ দেখিতে দিতে কোনো আপত্তি করিল না। কাকার শোচনীয় পরিণাম দর্শনে সতীশের চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। এই অকস্মাৎ প্রাপ্ত বেদনার আঘাতে তাহাকে অনেকক্ষণ পর্যন্ত অভিভূত করিয়া রাখিয়াছিল। অনেক কষ্টে সে আত্মসম্বরণ করিল। জমাদার কহিল, বাবু, এই বুড়ো ভদ্র লোকটির জামার পকেটে এই দেখুন একটা কাঁচের বাক্স ছিল। বাক্সটি ভেঙে একেবারে চুরমার হয়ে গেছে। এতে কেবল এই 1 টুকরো কাপড় ছিল। সতীশ ভাঙা বাক্সটা হাতে লইয়া দেখিতে লাগিল। সেই বাদামি রঙের জালটুকু তখনও বাক্সের ভিতর রহিয়াছে, কিন্তু যাহার অসীম যত্নে ও বিপুল অর্থব্যয়ে সেটুকু জাহাজে চড়িয়া সুদূর জাভা হইতে এই ভারতের বক্ষে আনিত হইয়াছিল, সে আজ আর এ মরজগতে নাই। মৃতদেহের সৎকার করিয়া
সতীশের বাটি ফিরিতে রাত্রি শেষ হইয়া গিয়াছিল। প্রভাতের আলোক রশ্মি গবাক্ষের ছিদ্রপথ দিয়া ক্ষীণভাবে কক্ষে বিচ্ছুরিত হইতেছিল। শয্যা গ্রহণ করিলেও সতীশের নিদ্রা আসিল না। একটা অভূতপূর্ব চিন্তা ক্রমাগতই তাহার মাথার মধ্যে ঘুরপাক খাইতেছিল। সন্ধ্যার সময় অফিসের কাজকর্ম কতকটা সারিয়া সতীশচন্দ্র টেলিফোনে তাহার ব্রিফহীন ব্যারিস্টার বন্ধু রজনীনাথকে নিমন্ত্রণ জানাইল। যথাসময়ে সতীশের বাসায় ব্যারিস্টার সাহেবের শুভাগমন হইল। সতীশের সিগার কেস হইতে একটি সিগার লইয়া পকেট হইতে দিয়াশলাই বাহির করিয়া সিগারটি ধরাইয়া ব্যারিস্টার নাথ জিজ্ঞাসা করিলেন, কি হে, এত জোর তলব কেন? কেস টেস কিছু আছে নাকি? হ্যাঁ, খুব মস্ত একটা কাজ আছে। খোঁজ খবরের ঝুটোও ভালো। কত টাকার কাজ শুনি? তা অনেক, কিন্তু গোড়ায় যদি ঘর থেকে কিছু মূলধন বার করতে পারো। রজনীনাথের হাস্যোজ্জ্বল মুখে সন্ধ্যার আসন্ন অন্ধকারের মতোই একটা অন্ধকার ছায়া ঘনাইয়া আসিল। মাটিতে মৃদু মৃদু জুতা ঠুকিতে ঠুকিতে সে উত্তর দিল, সতীশ, তুমি তো আমার অবস্থা সবই জানো। ওই মির্জাপুরের বাড়িখানার ভাড়া ছাড়া আমার আর দ্বিতীয় আয় নেই। আর এও জানো কতগুলি লোকের জীবন সেই ভাড়ার টাকা কাটিতে নির্ভর করছে। সে কথাও আমি ভেবে দেখেছি, কিন্তু তোমার বাড়িখানা যদি বেচে ফেলো 20,000 টাকা পাওয়া যাবে। তা থেকে 10,000 টাকার সুদে একটু কষ্ট করে সংসার চালাও, আর বাকি 10,000 টাকায় আমরা একবার অদৃষ্ট পরীক্ষা করে দেখি এসো। চমকিত হইয়া রজনীনাথ বলিয়া উঠিল, কি সর্বনাশ, জুয়া খেলা? সতীশ, তুমি বাড়িঘর বেচে ডাব্বির টিকিট কিনতে চাইছো নাকি? না হে না, এ তার চেয়েও অনিশ্চিত। সে তো কেউ না কেউ পাবে। এটা ঠিক শূন্যে অট্টালিকার নির্মাণ আর কি। আগে সবটা শোনো, তারপর যত ইচ্ছে শিউরো। তাহার মাথার ভিতর যে নূতন খেয়ালটা গজাইয়াছিল তাহা বন্ধুর নিকট প্রকাশ করিয়া সতীশ বলিল, আমাদের এ থেকে হয় রাজা নয় ফকির হতে হবে। লোকে বলে তনু কাকা পাগল ছিলেন, কিন্তু জীবতত্ত্ব আবিষ্কারে তার কখনো কোনো পাগলামি কেউ দেখেনি। নিজের স্বার্থ বুঝতেন না, তাই লোকে তাকে পাগল বলতো। আমার বিশ্বাস, আমরা যদি এই পরামর্শ মতো চলি তাহলে আমাদের ঠকতে হবে না। ব্যারিস্টার শুষ্ক হাসি হাসিয়া বলিল, তোমার মুখে ফুলচন্দন পড়ুক। তা যদি সত্য হয়, আহ, চারুকে বিয়ে করবার কোনো বাধাই থাকবে না। উচ্চ হাসির সহিত বন্ধুর পিঠ চাপড়াইয়া সতীশ বলিল, এক যাত্রায় পৃথক ফল তো আর হতে পারে না। সুনীতির অহংকারে ঠাকুরদারও আমার হাতে নাতনি সম্প্রদানের তাহলে আপত্তি থাকবে না। আর নিজের একখানা কাগজ করে চিরকালের স্বাদটা মিটিয়ে নিই। পূর্ববর্ধিত ঘটনার 1 মাস পরে আষাঢ় মাসের শেষে একদিন একখানা সংবাদপত্রে একটি নূতন সংবাদ প্রকাশিত হইল। ইডেন উদ্যানের উত্তর পশ্চিম কোণে একটি মাকড়সার জালের মতো জাল দেখা গিয়াছে। জালটি দেখিতে অনেকটা মাকড়সার জালের মতো, কিন্তু তাহার সুতা এত মজবুত, বুনানি এমত যে একটা পাখি পড়িয়া ছিঁড়িয়া বাহির হইতে পারে নাই। খবরটা এত তুচ্ছ যে সতীশ ভিন্ন আর কেহই বোধ হয় সেটা লক্ষ্য করে নাই। সতীশ উদ্যানাধ্যক্ষের সহিত সাক্ষাৎ করিয়া সংবাদ পাইল যে ঘটনাটি সত্য এবং জালটি এত শক্ত যে ছড়ির আঘাতেও ছিঁড়িয়া যায় নাই। আরও আশ্চর্য এই যে জাল বুনিতেছে তাহার দর্শন আজ পর্যন্ত কেহ পায় নাই। সতীশ জিজ্ঞাসা করিল, জালটা কোনো প্রাণীতত্ত্বজ্ঞ ব্যক্তিকে দেখানো হয়েছিল? সাহেব হাসিয়া উত্তর দিলেন, নিশ্চয় বাবু, আমি প্রফেসর জ্যাকসনকে দেখিয়েছিলাম। কি বললেন তিনি? কিছুই না,
তিনি বললেন, জাল যে বুনছে সে জানোয়ারটাকে ধরে দিলে আমি ভালো রকম বকশিস করব। তাকে ধরা তো পরের কথা, এ পর্যন্ত কেহই চোখে দেখেনি। জালে একটা পাখি পড়েছিল না? হ্যাঁ, পাখিটার আওয়াজ শুনেই তো আমি প্রথমে জালটা দেখতে যাই, কিন্তু আমি যখন গিয়ে পৌঁছেছিলুম তখন জালের উপর কতকগুলো পালক আর হাড় কখানি ছাড়া অন্য কিছুই দেখতে পেলুম না। প্রায় 15 দিন পরে ইডেন উদ্যানে রহস্যের জাল শীর্ষক সংবাদপত্রের স্তম্ভগুলো পরিপূর্ণ হইয়া উঠিল। রাস্তাঘাটে বেকার উকিলদের বার লাইব্রেরি ঘরে, শৌখিন বাবুদের বৈঠকখানায়, নিষ্কর্মা যুবকদের তাসের আড্ডায়, শখের থিয়েটার পার্টিতে, হাটে বাজারে সর্বত্রই এই এক কথার আন্দোলন চলিতেছিল। সতীশ বন্ধুকে জরুরি টেলিগ্রাম করিয়া দিল, অবিলম্বে কাজ আরম্ভ করিয়া দাও। শ্রাবণ ভাদ্র চলিয়া গেল। ইতিমধ্যে সমস্ত ভারতবর্ষে ইডেন উদ্যানের ভৌতিক ব্যাপার লইয়া হুলস্থুল চলিতেছিল। বাগানের এতটুকু স্থানও আর শূন্য ছিল না। প্রতি রজনীতে জালের সংখ্যা ও পরিমাণ বাড়িয়া যাইত। প্রভাতে নবনিযুক্ত ঝাড়ুদারেরা লাঠি ও ঝাঁটা প্রভৃতি অস্ত্রশস্ত্র দিয়া রাস্তা পরিষ্কার করিত। এক রাত্রে ইডেন উদ্যান হইতে গঙ্গার ধারের পশ্চিম দিকের রাস্তাটি একেবারে বস্ত্রাবাসের মতো জালে ঢাকা পড়িয়া গিয়াছিল। কেল্লা হইতে একজন অশ্বারোহী সৈনিক সেই পথে যাইবার চেষ্টা করিয়া ব্যর্থ মনে ফিরিয়া গেল। ভীত অশ্ব কোনো মতেই অগ্রসর হইল না। জালে দেশ ভরিয়া যাইতে লাগিল, কিন্তু যে নিপুণ অশরীরী শিল্পী এই রহস্যের জালে দেশ আচ্ছন্ন করিয়া দিতেছিল তাহার কোনো সন্ধানই পাওয়া গেল না। এ জাল যেন ইন্দ্রজালের মতোই লোকচক্ষে ধাঁধা লাগাইয়া সংখ্যার পর সংখ্যা বাড়াইয়া চলিয়াছে। নির্মাতাদের চোখে দেখা যায় না, তাহাদের অস্তিত্বের প্রমাণ শুধু সেই রেশম নিন্দিত অতি সুন্দর লেশের মতো বাদামি রঙের জাল। বাগানের বা ময়দানের পাখিগুলির আর সাড়া পাওয়া যায় না। গভীর নিস্তব্ধতা চারিদিকে কেমন একটা বিষাদের ছায়া ফেলিয়া রাখিয়াছে। কাগজওয়ালারা বড় বড় অক্ষরে কর্তব্য জিজ্ঞাসা করিতেছেন এবং তাহার পর বিখ্যাত বৈজ্ঞানিকদের মত উদ্ধৃত করিয়া দিতেছেন। বাগানে আগুন লাগানো হোক, নূতন নূতন যন্ত্র আবিষ্কার করিয়া নানা রকম ঔষধের পিচকারি দেওয়া হোক ইত্যাদি। প্রায় সকল রকমই করা হইল, কিন্তু একটা অ্যাসিডের শিশি ভাঙিয়া একটি বালকের মৃত্যু ঘটিল। জাল নষ্ট করার যে বড় বেশি প্রয়োজন ছিল তাহা নয়, জাল নির্মাতাদের ধ্বংস করাই এখন প্রধান আবশ্যক। বর্ষার গুরু গুরু মেঘগর্জন ফুরাইল। গৃহাগত প্রবাসী পুত্রের প্রতি মাতৃস্নেহ বর্ষণের মতো দারুণ গ্রীষ্মের পর ধরণীর তপ্তবক্ষের দীর্ঘকালের তাপদাহ জুড়াইয়া দিয়া শুষ্কতোয়া শীর্ণ নদীগুলিকে কুলে কুলে ভরাইয়া বৎসরের মতো সে নিজ স্থানে ফিরিয়া গেল। কৃষককুল আনন্দে গুনগুন করিয়া গান গাহিয়া লাঙল কাঁধে মাঠে যাইতেছে। সুবর্ষণে ক্ষেত্র সরস, কেবল চিরপিপাসী চাতক ঊর্ধ্বমুখে ফটিক জল বলিয়া ডাকিয়া বেড়াইতে লাগিল। তাহার অপরিতৃপ্ত পিপাসা বুঝি সমস্ত বর্ষার জলও মিটাইতে পারে নাই। পূজার উৎসবে বঙ্গ মাতিয়া উঠিয়াছে। সুরক্ষিত সঙ্গীন হস্ত শান্তি প্রহরীর নিদ্রাহীন চক্ষে ধুলা দিয়া মাকড়সার জাল বড়লাট ভবনের উদ্যান মধ্যে দেখা দিল। গড়ের মাঠের বড় বড় গাছের মাথাগুলা বাদামি জালের সূক্ষ্ম বস্ত্রে ঢাকা পড়িয়া গেল। এই সময় দিন বার্তায় একদিন একটা প্রবন্ধ প্রকাশিত হইল। যেদিন হইতে প্রথম ইডেন উদ্যানে মাকড়সার জাল দেখা গিয়াছিল, সেই দিন হইতে যদি হিসাব ধরা যায়, তাহা হইলে অনায়াসে বুঝা যাইবে যে 4 মাসে কোটি কোটি রহস্যপূর্ণ জীবে মহানগরী পূর্ণ হইয়া গিয়াছে ইত্যাদি। কথাটার যথার্থতায় অনেকেরই মনে বিভীষিকার আতঙ্ক উপস্থিত হইয়াছিল।
রাত্রে ঘুমাইয়া অনেকেই শতপদ অথবা সহস্র মস্তক বিশিষ্ট না জানি কিরূপ শরীর শিহরণকারী বিচিত্র জীবের স্বপ্ন দেখিয়াছিলেন। বড় বড় স্টিম রোলারগুলা অনবরত জাল পরিষ্কার করিতেছিল। একদিন একটা স্টিম রোলার যখন একদিকে জাল ছিন্ন করিয়া অপর দিকে কাজে যাইতেছিল, তখন দেখা গেল যে তাহার পশ্চাতে আবার নূতন জাল প্রস্তুত হইয়া চলিয়াছে। এই সময় চালক দেখিল যে মাকড়সা জাতীয় এক প্রকার ক্ষুদ্র জীব বিদ্যুৎ গতিতে জালের টানা লইয়া চলিয়া গেল এবং সেই সঙ্গে দেখিতে দেখিতে রোলারটা একেবারে জালে ঢাকা পড়িয়া গেল। দূর হইতে দর্শকগণ অবাক হইয়া দেখিতেছিল দ্রৌপদীর বস্ত্রহরণের মতো কোনো সাদৃশ্য হস্ত অনবরত সূক্ষ্ম বস্ত্রের স্তূপ যোগাইয়া দিতেছিল, তাহার আর শেষ নাই। জালে জড়াইয়া রোলার তাহার চলৎ শক্তি হারাইয়াছিল। চালক অতি কষ্টে বস্ত্রাবাস ভেদ করিয়া লাফাইয়া পড়িয়া আত্মরক্ষায় সমর্থ হইল। বড়লাটের মন্ত্রিসভা মাকড়সার অত্যাচার নিবারণের তত্ত্ব নির্দেশের জন্য একটি কমিশন নিযুক্ত করিলেন। কমিশনারদের মধ্যে একজন হেস্টিংসে থাকিতেন। একদিন সকালবেলা জানালা খুলিতে গিয়া তিনি দেখেন জানালার আইভিগুলি আতঙ্ককর বাদামি জালের পর্দায় আচ্ছন্ন হইয়া গিয়াছে। কাকার কথা যদি সত্য হয় তবেই দেশের মঙ্গল, নচেত পরিণাম যে কি ভয়ানক শোচনীয় হইয়া উঠিবে, এই চিন্তায় সতীশচন্দ্রের নিজের আর্থিক ক্ষতিকে অতি অকিঞ্চিৎকর বলিয়া মনে হইতেছিল। বড়লাট ও মন্ত্রিসভা এই মায়া রহস্য হইতে উদ্ধার লাভের জন্য 10,000 টাকা পুরস্কার ঘোষণা করিলেন। দিনবার্তার বিপুল ধনের অধিকারী উহার পরিমাণ বাড়াইয়া দিলেন। কলিকাতা ও মফস্বলের ধনী সম্প্রদায় উহার সহিত আরও কয়েকটি শূন্যের সংখ্যা বৃদ্ধি করিতে প্রতিশ্রুত হইলেন। তবুও সে জটিল সমস্যা জটিলই রহিয়া গেল। অসাধ্য পুরস্কার লাভের প্রার্থনায় কেহই অগ্রসর হইল না। মেঘনাদের মতো অন্তরিক্ষে আত্মগোপন করিয়া অদৃশ্য স্বরক্ষেপে যে মায়াবী জীব ধরণী বক্ষে ভীতি ও তুমুল আন্দোলন উপস্থিত করিয়াছিল, তাহার কার্যের এতটুকুও শৈথিল্য দেখা গেল না। যদি কেহ বেলুন আরোহণে উপর হইতে দেখিত, তাহা হইলে দেখিতে পাইত যে মহানগরী বক্ষস্থিত নন্দনকাননের দ্বিতীয় সংস্করণ ইডেন উদ্যান এবং তাহার নিকটবর্তী বৃক্ষছায়া স্নিগ্ধ সবুজ ঘাসের মখমলমণ্ডিত বিস্তৃত ময়দান বহুদূর পর্যন্ত গঙ্গা তীরবর্তী গ্যাসালোকিত রাজপথের উভয় পার্শ্বস্থিত বৃক্ষাবলীর উপর দিয়া শুধু সূক্ষ্ম জালের আস্তরণ পড়িয়া রহিয়াছে। তাহাদের সমস্ত সৌন্দর্য ও মনোহারিত্ব লুপ্ত করিয়া দিয়া জালের উপর জাল যেন কোনো জাদুকরের যষ্ঠী স্পর্শে আরব্য রজনীর নিদ্রাতুর রাজপুরীর চিত্র ফুটাইয়া তুলিয়াছে। ময়দানের কঠিন বক্ষ আর শিশুকণ্ঠের মধুর কলহাস্যে কোমল পদস্পর্শে সরস স্নিগ্ধ এবং মুখরিত হইয়া উঠে না। সে যেন পুরাণ বর্ণিত সাপগ্রস্তা ঋষিপত্নীর মতো পরিত্যক্ত পাষাণখণ্ডে পরিণত হইয়া গিয়াছে। জনহীন রাজপথ শত শত গ্যাসালোক বক্ষে ধরিয়া আর গঙ্গা গর্ভে প্রতিফলিত হয় না। বাবু মহলে সাহেব মহলে উদ্যান ভ্রমণ বায়ুসেবন ফুরাইয়া গিয়াছে। তাহার স্থলে এই দারুণ বিভীষিকা জাগিয়া উঠিয়াছে। কে জানে কোন দিন ঘুম ভাঙিয়া সকালে উঠিয়া তাহারা দেখিবেন তাহাদের নিরাপদ গৃহকক্ষ ওই দুর্ভেদ্য রহস্যের জালে জড়াইয়া গিয়াছে। সকলেই সশঙ্কিত চিত্তে তাহারই জন্য প্রতীক্ষা করিতেছিলেন। সহসা একদিন দিনবার্তায় প্রকাশিত হইল, জালের রহস্য উদ্ঘাটিত হইয়াছে মা ভৈ। ব্যারিস্টারের জাহাজ ফিরিয়া আসিল। জাহাজখানি কেবল হাজার হাজার পাখির খাঁচাতেই পরিপূর্ণ। সতীশ ও ব্যারিস্টার লাট সভায় সমস্ত ব্যাপারটা বুঝাইবার জন্য উপস্থিত হইল।
সভাগণ তাহাদের কথা শুনিয়া উচ্চ হাস্যে গৃহ প্রতিধ্বনিত করিয়া তুলিলেন। দিনবার্তার সম্পাদকের নিকট কয় মাস পূর্ব হইতেই যে শিল করা পুলিন্দাটি রাখা হইয়াছিল, সেখানি খোলা হইলে সকলেই বিস্ময়ের সহিত পাঠ করিলেন। সতীশের ভবিষ্যৎবাণী অনেকাংশে মিলিয়া গিয়াছে। সতীশ বলিল, যতক্ষণ না দেশের অশান্তি বিদূরিত হয় আমি কোনো পুরস্কারই গ্রহণ করিব না। সেই দিন ইডেনের উদ্যানের নিকটে এক বিরাট সভা করিয়া কমিশন ও দেশবাসী সর্বসাধারণের সম্মুখে পিঞ্জরাবদ্ধ হাজার হাজার পাখিকে মুক্তি দেওয়া হইল। ছোট ছোট তেজস্বী বিদেশি পাখিগুলি মুক্তদ্বার পথে বাহির হইয়া উড়িয়া উড়িয়া নীল আকাশের চারিদিকে ছড়াইয়া পড়িল। একজন একটু রহস্যের হাসি হাসিয়া জিজ্ঞাসা করিল, পাখিগুলি কি ওই মাকড়সার আবাসস্থলটুকুর মধ্যেই আবদ্ধ থাকবে? সতীশ বলিল, কাকার অভিজ্ঞতা যদি সত্য হয় তাহলে নিশ্চয়ই তাই থাকবে। অনেকেই অর্থপূর্ণ চাহনির সহিত মুখ টিপিয়া একটু অবিশ্বাসের হাসি হাসিলেন। শেষ খাঁচার পাখিগুলি যখন খোলা বাতাসে লঘুপক্ষ বিস্তার করিয়া উড়িয়া গেল, তখন বিবর্ণ মুখে হতাশাজড়িত কণ্ঠে ব্যারিস্টার বলিল, সতীশ, আমাদের 20,000 টাকার শেষ চিহ্নটুকুও ওই পাখিটির সঙ্গে উড়ে চলে যাচ্ছে। এখন যদি পাখিগুলি আমাদের আশানুরূপ কাজ না করে, তাহলে আমি আজ সংসারে অর্থ ও সম্মান সব হারিয়ে পথে দাঁড়ালাম। উদ্বেলিত নিঃশ্বাসটা জোর করিয়া চাপিয়া ফেলিয়া একটুখানি ম্লান হাসি হাসিয়া সতীশ বলিল, আমিও তাই। সতীশ ও ব্যারিস্টার উৎকণ্ঠিত আগ্রহের সহিত সময় যাপন করিতেছিল। দিনের পর দিন, রাত্রির পর রাত্রি পূর্বের মতোই বিনা বাধায় চলিয়া যায়। কোনো নূতন আশা, কোনো নূতন সংবাদ কিছুই নাই। দিনবার্তার প্রতিদ্বন্দ্বী সত্যবাদীতে প্রফেসর জ্যাকসনের ইংরাজি হইতে অনুদিত অনেক প্রবন্ধ বাহির হইতেছিল। সবগুলিই প্রায় বিদ্বেষপূর্ণ ভাষায় সতীশের পাগলামির বিষয়ে ঠাট্টা করিয়া, দিনবার্তাকে গালি দিয়া দেশবাসীকে নির্বোধ এবং হুজুগপ্রিয় প্রতিপন্ন করিতে বিশেষরূপে চেষ্টা করিতেছিল। এমন সময়ে এমন একটা ঘটনা ঘটিল, যাহাতে বাধাপ্রাপ্ত স্রোতের মুখ আবার বিপরীত দিকে ফিরিল। একদিন এক পক্ষী শিকারী একটি হাতুড়ি চড়াই শিকার করিয়াছিল। পাখিটার পেট চিরিতে দেখা গেল সদ্য ভক্ষিত মাকড়সার ন্যায় অদ্ভুত এক জাতীয় নূতন জীব তখনও তাহার উদর গহ্বরে যথেষ্ট বর্তমান রহিয়াছে। সংবাদটি দেখিতে দেখিতে সংক্রামক রোগের মতো সমস্ত শহরময় ছড়াইয়া পড়িল। মন্ত্রিসভা তখনই হাতুড়ি চড়াই মারা আইন বিরুদ্ধ কার্য বলিয়া নূতন আইন প্রচার করিলেন। লক্ষ্য করিয়া দেখিলে পাখিগুলির কার্য খুব সহজেই বুঝিতে পারা যাইতেছিল। জালের সংখ্যা ক্রমেই হ্রাস পাইতেছিল। কোথাও ছিঁড়িয়া ঝুলিয়া আছে, কোথাও অসমাপ্ত রহিয়া গিয়াছে, কোথাও স্থানচ্যুত হইয়া মাটিতে পড়িয়া লুটাইতেছে। হেস্টিংসে খিদিরপুরের ডকের কাছাকাছি হইতে বড়লাট সাহেবের বাটির নিকট পর্যন্ত যে জটিল রহস্যজাল আপনার অসীম ক্ষমতার বিজয় নিশান উড়াইয়াছিল, দেখিতে দেখিতে যেন কোন ঐন্দ্রজালিকের মায়ামুষ্টির আঘাতে তাহা ভুলুণ্ঠিত হইয়া খসিয়া পড়িল। ছেঁড়া জালগুলা ময়লার গাড়ি বোঝাই করিয়া ধাপার মাঠে পুঁতিয়া ফেলা হইল। পলাতক বড়লোকেরা আবার কলিকাতায় আসিয়া প্রচার করিলেন, কলিকাতার জলবায়ু এবং কলের ধোঁয়া, গ্যাসের আলো তাহাদের শরীর ঠিক বরদাস্ত না করায় তাহারা এইবার মধুপুর, দেওঘরে বায়ু পরিবর্তনে গিয়াছিলেন। যাহাদিগের হঠাৎ বহুদিনের বিস্তৃত প্রায় পল্লীজননীর কথা অসময়ে মনে পড়িয়া গিয়াছিল, তাহারাও চিরদিনের সংস্কার ও সুবিধা ছাড়িতে না পারিয়া অগত্যা ফিরিয়া আসিলেন। দেশ নামক জঙ্গলে যদিও ব্যাঘ্র ভল্লুকের উৎপাত নাই সত্য, তবু অসহনীয় রক্তলোলুপ মশক এবং নধরকান্তি শোষক ম্যালেরিয়া উভয়ই বর্তমান।
অগত্যা বুদ্ধিমানের মতো যহ পলয়তি সহ জীবতি এই মহাবাক্যে অনুসরণ করিয়া আত্মরক্ষা করিলেন। পাপমুক্ত দিব্যাঙ্গনার মতো ইডেন উদ্যান আবার নূতন শোভায় ফলে ফুলে পত্র বৈচিত্র্যে লোকচক্ষে পরম রমণীয় শোভনীয় হইয়া উঠিল। কণ্ঠী পরা ঝুঁটি বাঁধা উড়িষ্যাবাসীর দল আবার দ্বিগুণ উৎসাহে বাগানের উন্নতির দিকে মনোযোগ দিল। সতীশ ও ব্যারিস্টারের নাম গৌরবের সহিত চারিদিকে উচ্চারিত হইতে লাগিল। ব্যারিস্টারের কার্যের পক্ষে এটা বিশেষ শুভযোগ বলিতে হইবে। আজকাল আর বার লাইব্রেরি ঘরের কড়ি গণনায় অঙ্কবিদ্যার অনুশীলন করিয়া শুষ্ক মুখে স্লথ গতিতে শূন্য পকেটে তাহাকে বাড়িতে ফিরিতে হয় না। এখন তাহার সময়ের অনেক মূল্য। চঞ্চলা রমা সতীশের প্রতিও কৃপা কটাক্ষপাতে কৃপণতা করে নাই। পুরস্কারের অর্থ তো তাহারা পাইয়াছিল। তাহার পর স্বয়ং ছোটলাট বাহাদুর তাহাকে ডাকিয়া ডেপুটির পদ দিতে চাহিয়াছিলেন। সতীশ বিনীতভাবে তাহা প্রত্যাখ্যান করিয়াছিল। সে এখন দিন বার্তার অর্ধেক অংশীদার ও জগতের মধ্যে সুখী লোক, কারণ সে এখন সুন্দরী শিক্ষিতা, তাহার ঈপ্সিতা সুনীতিবালার স্বামী। উপসংহারে সেই পাখিগুলির কথা কিছু বলা উচিত। জগতে যে সকল মহাপুরুষ পরের উপকারের জন্য জন্মগ্রহণ করেন, তাহারা শুধু অভীষ্ট কার্য সিদ্ধ করিয়াই চলিয়া যান। পাখিগুলি পক্ষীরাজ্যের মহাপুরুষ কিনা বলা যায় না। তাহারা রাজধানীর বিভীষিকা নাশ করিয়াই ধীরে ধীরে মিলাইয়া গেল। তাহাদের আবির্ভাব যেমন অতর্কিত, অন্তর্ধানও তেমনি অপ্রত্যাশিত। কিন্তু রাজধানীর বক্ষে মুক্ত আকাশের তলে বাস করিয়াও তাহারা আহারাভাবে মৃত্যুকে বরণ করিল। এ কলঙ্ক কলিকাতাবাসীর চিরদিনের জন্য ঘুচিবে না। অনেক কষ্টে একটি পক্ষী ধৃত হইয়াছিল, সেটিকে যত্নের সহিত জুতে রাখা হয়। পাঠিকারা বোধহয় অনেকেই দেখিয়াছেন, আজ পর্যন্ত কলিকাতা জু বাগানে হাতুড়ি চড়াইয়ের শূন্য খাঁচাটি পরম পবিত্র তীর্থস্বরূপ বিরাজিত থাকিয়া দর্শকদের চিত্ত সম্ভ্রমপূর্ণ কৃতজ্ঞতায় পরিপূর্ণ করিয়া তোলে। এতক্ষণ শুনলেন ইন্দিরা দেবীর লেখা গল্প রহস্যের জাল। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করলাম।